স্যালাইন আমরা খাওয়ার স্যালাইন খাই না, ওই স্যালাইন, ঠিক আছে? ওইটা দিয়ে কি করে? ওইটা দিয়ে হচ্ছে আপনার সমুদ্রের পানিতে লবণের পরিমাণ কতটুকু, ঠিক আছে, সমুদ্রের পানিতে লবণের পরিমাণ কতটুকু ওইটা বের করা হচ্ছে স্যালাইন রিফ্র্যাক্টোমিটার দিয়ে। কথা কি আমি ক্লিয়ারলি বুঝাতে পারছি? এটা হচ্ছে ব্রিক্স আর ওইটা হচ্ছে স্যালাইন, ঠিক আছে? এই রিফ্র্যাক্টোমিটারের ভিতরে কি আছে? এই রিফ্র্যাক্টোমিটারের ভিতরে এই জায়গাতে একটা প্রিজম আছে, প্রিজম, কাচের একটা বিশেষ আকৃতির একটা মানে একটা পদার্থকে এটাকে মানে প্রিজম বলা হয় আর কি। এই প্রিজমের হচ্ছে এটা শেপের কারণে আপনাদের মানে প্রিজম নিয়ে আসলে বলতে গেলে আসলে এটা ফিজিক্সের টার্ম চলে আসবে, আমি সহজ ভাষায় বলি। এই প্রিজমের কাজ হচ্ছে এখানে আলোর প্রতিসরণ ঘটে প্রিজমের ভিতর দিয়ে, ঠিক আছে? তো আলোটা যখন এইখানে পড়ে যখন ওইদিকে যখন আপনি এদিকে যখন আইপিসে যখন আসতেছে তখন হচ্ছে এটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে সে এটা তার মানে ডিরেকশনটা চেঞ্জ করতেছে, ওইটার উপর ভিত্তি করে এইটা এই মধুর যে ময়েশ্চারটা আর কি এটা পরিমাপ করা হয়, ঠিক আছে? তো আরেকটা জিনিস আপনারা খেয়াল করবেন, এখানে লেখা আছে কি এটিসি, খেয়াল করছেন? এখানে লেখা আছে এটিসি। এটিসি মানে হচ্ছে অটোমেটিক টেম্পারেচার কন্ট্রোল। কি বললাম? টেম্পারেচার কন্ট্রোল, ঠিক আছে? আপনারা এটার ভিতরে এটা তো সবাই দেখছেন তাই না? সবাই তো দেখছেন। এটার ভিতরে তাকাইলে কি এটা একটা 20 ডিগ্রি সেলসিয়াস দেখায় না? এটার 20 ডিগ্রি সেলসিয়াসের এটার রহস্যটা হচ্ছে এটা আপনি যে টেম্পারেচারেরই মধু দেন না কেন, মধুর কিন্তু একটা টেম্পারেচার আছে, হ্যাঁ? আপনি এই যে এই জিনিসটা দিয়ে হচ্ছে আপনি টেম্পারেচার মাপতে পারবেন, ঠিক আছে? এটা দিয়ে আপনি টেম্পারেচার মাপতে পারবেন। তো আপনি যে মধু যে টেম্পারেচারেরই মধু দেন না কেন বা আপনার রুম টেম্পারেচার যেমনই হোক না কেন, আপনার এইটা 20 ডিগ্রিতে সে কনভার্ট করে তারপরে এখানে হচ্ছে আপনার রেজাল্ট দেখাবে। বুঝতে পারছি বিষয়টা? মানে 20 ডিগ্রিতে সে কনভার্ট করে আপনাকে রেজাল্ট দেখাবে। এখন যদি ধরেন তাপমাত্রা যত বাড়বে মধু তত পাতলা হইতে থাকবে। এখন আপনার মনে করেন রুম টেম্পারেচার হচ্ছে মনে করেন 45, তখন আর আপনার রুম টেম্পারেচার আছে মনে করেন যে 12 ডিগ্রি, আমাদের শীতকালে তো 10-12 তো নামে তাই না, আবার গরমকালে তো আমাদের 45 তো উঠে। তো আমি যদি দুই সময়ে যদি আমি এই একটা মধুকে নিয়ে যদি আমি যদি এই রিফ্র্যাক্টোমিটারে যদি দেখি আমাকে সেম রিডিং কি দিবে? সেম রিডিং দিবে? এই সেম রিডিং যে দিবে না তাহলে কি আমার তো একটা স্ট্যান্ডার্ড দরকার, যে কোনো জিনিসের একটা স্ট্যান্ডার্ড দরকার হয় যেটার আলোকে বাকি সবগুলোকে জাজ করা হয়, ঠিক আছে? তো এইটার স্ট্যান্ডার্ড হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস। 20 ডিগ্রি সেলসিয়াসের উপরে বা নিচে যদি যায় সেক্ষেত্রে হইতেছে এটা 20 ডিগ্রি সেলসিয়াসের টেম্পারেচারে হইলে কত হবে সে কনভার্ট করেই সে হচ্ছে এটাতে আপনার রেজাল্ট দেখাবে। আর কখনো যদি আপনার এটিসি লেখা ছাড়া যদি আপনারা কখনো যদি রিফ্র্যাক্টোমিটার যদি ইউজ করেন তাহলে আবার আপনার ওই ডিগ্রি আপনি এখন কত ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে আপনি মধুটা মাপতেছেন, 20 ডিগ্রি সেলসিয়াসে কত হবে এটা আবার হচ্ছে ক্যালকুলেশন করে আপনার বের করতে হবে। বুঝতে পারছি বিষয়টা? ওইটা আপনি আবার ক্যালকুলেশন করে বের করতে হবে। এটা ক্যালকুলেশন করে না বের করেও এটা হচ্ছে জাস্ট আমার কাছে একটা চার্ট আছে, আপনাদের যাদের প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন, আমি দিয়ে দিব। ওই চার্টের মধ্যেই হইতেছে আপনার টোটাল সবকিছু লেখা আছে। আপনি এটার মানে এত ডিগ্রিতে এত পাইছেন, এত ডিগ্রিতে গেলে কত হবে, এটা টোটাল চার্টের মধ্যেই সবকিছু দেয়া আছে, ঠিক আছে? তো যদি কখনো আপনি এটিসি ছাড়া যদি আপনি রিফ্র্যাক্টোমিটার যদি ইউজ করেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনি ওইটা ফলো করতে হবে। 2 নাম্বার ব্যাপার হচ্ছে, রাকিব একটু টিস্যু দিও তো। রাকিব, আচ্ছা, যে কোনো একটা জিনিস আপনি কতটুকু গরম ঠান্ডা সুন্দর বিশ্রী যাই বলেন না কেন একটা স্ট্যান্ডার্ড থাকতে হবে না? বুঝতে পারছেন? ওই স্ট্যান্ডার্ডের আলোকেই তো হচ্ছে আপনার এটা মানটা নির্ধারিত হবে, তাই না? তো এই যে রিফ্র্যাক্টোমিটার এটা যে সে যে মধুর যে ঘনত্ব যে দেখাচ্ছে এটা কিসের সাপেক্ষে সে এই যে ময়েশ্চারটা দেখাচ্ছে কিসের সাপেক্ষে? কথাটা কি আমি বুঝাতে পারছি? মানে একটা তো তার একটা স্ট্যান্ডার্ড থাকতে হবে, এইটার সাপেক্ষে সে ধরেন এত পার্সেন্ট ময়েশ্চার দেখাইলো সে, ঠিক আছে? তো এই যে ধরেন এই জিনিসগুলা ওই জিনিসগুলো সেট করাকেই বলে হচ্ছে ক্যালিব্রেশন। বুঝছে? স্ট্যান্ডার্ডটা সেট করাকেই বলা হচ্ছে ক্যালিব্রেশন। মানে এটা এই রিফ্র্যাক্টোমিটার হচ্ছে আপনি যখন ক্যালিব্রেট যখন আপনি করতে যাবেন তখন হচ্ছে আপনার প্রয়োজন হবে হচ্ছে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। কি বলছি আমি? এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। বাজারে কিন্তু 2 ধরনের অলিভ অয়েল পাওয়া যায়,
একটা হচ্ছে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, আর একটা হচ্ছে নরমাল অলিভ অয়েল। নরমাল মানে রিফাইন্ড অলিভ অয়েল যেটা আর কি, রিফাইন্ড অলিভ অয়েল যেটা, এটা কিন্তু খাওয়া যায় না, এটা কিন্তু গায়ে মাখা যায়। এটা যদি আপনি খান, ওইটার মধ্যে কিছু অ্যাসিডের মানে উপস্থিতি আছে, যেগুলো আপনি খাওয়ার সাথে সাথে আপনার পেটে ব্যথা করবে। আর খাওয়ার যে অলিভ অয়েল যেটা, ওইটা হইতেছে জাস্ট অলিভ অয়েল ছাড়া, এটা ভিতরে কোনো কিছুই থাকে না, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। তো এক্সট্রা ভার্জিন, এটা সবাই একটু লিখে রাখবেন, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলের ময়েশ্চারের পরিমাণ হচ্ছে 27%। বুঝতে পারছেন? এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলের ময়েশ্চারের পরিমাণ হচ্ছে 27%। তো আপনি এখন এই ডিভাইসটাকে কিভাবে ক্যালিব্রেট করবেন? আপনি একটু এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল এখানে লাগাবেন। বুঝতে পারছেন? এই যে প্রিজমের এই উপরে আছে না, এই প্লেটটাতে হচ্ছে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল লাগাবেন। এটা বসালেন, প্লেটটা বসাইলেন, বসানোর পরে এই যে রিফ্র্যাক্টোমিটারের ভিতরে দেখবেন এখানে একটা স্ক্রুড্রাইভার আছে। এই স্ক্রুড্রাইভার দিয়ে আপনি এই জায়গা থেকে হচ্ছে এটা কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন। এটা ঘুরাইলে পরে এটা কমবে বা বাড়বে। আপনি এখানে এভাবে তাকাবেন, তাকানোর পরে হইতেছে এটা কমবে বা বাড়বে, এটাকে 27% আপনি নিয়ে আসবেন। বুঝাতে পারছি বিষয়টা? বিষয়টা কি সহজ নাকি জটিল? সহজ নাকি জটিল? সহজ। কারণ আপনার প্রয়োজন হবে কি বলছি, প্রয়োজন হবে কি অলিভ অয়েল, তবে নরমাল অলিভ অয়েল না, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, খাওয়ার যেটা সেটা প্রয়োজন হবে। আর চেষ্টা করবেন এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল বাংলাদেশ থেকে যদি কিনেন, বাংলাদেশ থেকে যদি কিনেন, কাচের জারে যে অলিভ অয়েল গুলা পাওয়া যায় ওগুলা কিনবেন খাওয়ার জন্য আর কি। কাচের জার ছাড়া সাধারণত এটা প্রেফার করিয়েন না, বাংলাদেশের প্রেক্ষাপটের কথা বলতেছি, ঠিক আছে? কারণ হচ্ছে আমাদের যে টিনের কৌটাতে আমাদের যে অলিভ অয়েল গুলো আসে, এগুলা দেখা যায় মানে টিনের কৌটার কারণে অনেক সময় দেখা যায় আমাদের এখানে টেম্পার্ড হয়ে যায়। তো বাংলাদেশের প্রেক্ষিতে হচ্ছে কাচের জারটা কিনবেন, দেশের বাইরে থেকে যদি আনে সেটা তো ভিন্ন আলাপ, ঠিক আছে? ওদের মানটা ওরাই আসলে এটা ওরা নিশ্চিত করে রাখে। তো এখানে এটা অলিভ অয়েল লাগাবেন, লাগানোর পরে এটা 27%-এ নিয়ে আসবে, এটা দিয়ে ঘুরাই ঘুরে 27%-এ নিয়ে আসবেন। তাহলে তখন এটা যে ময়েশ্চারটা দেখাবে সেটা হইতেছে আপনার অ্যাকুরেট ময়েশ্চার আসবে। বুঝতে পারছেন? সহজ নাকি জটিল বিষয়টা? সহজ বিষয়টা। তারপরে হচ্ছে এই যে ময়েশ্চারের যে পরিমাণটা, ময়েশ্চারটা, মধুর ময়েশ্চারটা কি, এটা আমি প্রথম ক্লাসে বলছিলাম, মনে আছে আপনাদের? মধুর ময়েশ্চার হচ্ছে মধু যখন তৈরি হয় তখন মৌমাছি কি করে, মৌমাছির কয়েকটা টিম কাজ করে বলছিলাম না? একটা টিম বাইরে থেকে নেকটার নিয়ে আসে তার ভিতরে করে, এনে বক্সের কলোনির ভিতরে আরেকটা টিমকে এই নেকটারটা ট্রান্সফার করে চোষকের ভিতরে করে সে নেকটার নিয়ে আসছে, এনে চোষকের মাধ্যমে আবার আরেকটা টিমের মৌমাছিকে তারা এটা ট্রান্সফার করে, ঠিক আছে? ট্রান্সফার করার পরে সে আবার চলে যায় ফুলের সন্ধানে, আবার চলে যায়। আর বক্স বা কলোনির ভিতরে যে মৌমাছিগুলো ছিল তারা কি করে, ওই যে মধু নেকটা যেটা তার ভিতরে নিছিল সেটা থেকে তার হানি ক্রপে যায়, গিয়ে এটা হচ্ছে মধু হিসেবে উৎপন্ন হয়। মধু হিসেবে উৎপন্ন হওয়ার পরে সে আবার চোষকের সামনে এই মধুটা নিয়ে আসে। আশেপাশের মৌমাছি যারা আছে তারা পাখা দিয়ে বাতাস করে, পাখা দিয়ে বাতাস করতে করতে এই চোষকের আগায় মধুটা কিন্তু তখন চোষকের আগায় মধুটা আস্তে আস্তে ড্রাই হয়। ড্রাই হওয়ার পরে কি করে, এটা হচ্ছে আবার ওই যে চাকের মধ্যে নিয়ে সে এটাকে নিয়ে রাখে, ঠিক আছে? চাকের মধ্যে রাখার পরে সে আবার পাখা দিয়ে বাতাস করতে থাকে। এখন এই যে পাখা দিয়ে যে বাতাস করে, পাখা দিয়ে বাতাস করে কি করে, ড্রাই করে। এই ড্রাই করার মাধ্যমে এই যে এটার যে জলীয় বাষ্পটা, মধুর যে জলীয় বাষ্পটা, এটা কি অন্য প্রকৃতিতে চলে যায়, ঠিক আছে? মধুর যে জলীয় বাষ্প এটা প্রকৃতিতে চলে যায়। তো প্রকৃতি যদি শুষ্ক হয় তাহলে হচ্ছে এইটার যে ময়েশ্চারটা সেটা হচ্ছে প্রকৃতি শোষণ করতে পারে। আর প্রকৃতি যদি আর্দ্র হয়, প্রকৃতিতেই হচ্ছে ময়েশ্চারের পরিমাণ বেশি, সেক্ষেত্রে কি প্রকৃতি এটা টেনে নিতে পারবে? কথা কি বুঝাতে পারছি আপনাদেরকে? প্রকৃতি এটা টেনে নিতে পারবে না। সেক্ষেত্রে হচ্ছে এই মধুটা আপনার যতটুকু ঘন হওয়ার কথা এতটুকু আর ঘন হবে না। বুঝতে পারছেন? একটা শুষ্ক সিজনে আপনার যতটুকু মধু ঘন হওয়ার কথা, একটা মানে আর্দ্র সিজনে আর কি, ময়েশ্চারিক ওয়েদারে আপনার ওই পরিমাণে মধুটা ঘন হবে না। এখন মধু যখন মানে প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে একটা নির্দিষ্ট ঘনত্বে আসার পরে, এটা রেখে নির্দিষ্ট ঘনমাত্রায় আসার পরে, নির্দিষ্ট ঘনমাত্রাটা আসলে কত এটা হচ্ছে প্রকৃতির উপর ডিপেন্ড করবে। এটা আমার আপনার হাতে কোনো কিছু নাই। বুঝতে পারছি বিষয়টা? আমার আপনার হাতে সার্টিফাই করে যে এই মধুটা এখন ম্যাচিউর। বুঝতে পারছেন? এই মধুটা কি ম্যাচিউর।
ঠিক আছে। এখন ওই যে ম্যাচিওর যে মধুটা, ওই ম্যাচিওর মধুটাকে তারা এরপরে কি করে, এই চাকের যে মুখটা আছে, এটা চাক মানে সেলটা যখন চাকের মধ্যে যে সেলগুলা থাকে, কোষগুলা থাকে, ওগুলা যখন পরিপূর্ণ হয়ে যায় তখন ওই মুখগুলাকে তারা মোম দিয়ে বন্ধ করে দিয়ে দেয়। এই বন্ধ করে কেন রাখে? তারা যখন খাবারে যখন দুর্দিন দেখা দিবে তখন এই মধুগুলাকে আবার সিল কেটে খাওয়ার জন্য তারা এটাকে প্রিজার্ভ করে রাখে। বুঝতে পারছেন? মূলত তারা নিজেরা খাওয়ার জন্য এটা রেখে দিছিল এবং তারা এটা সার্টিফাই করে দিছে এই মধুটা ম্যাচিউর, এটার মধ্যে আর কোনো সমস্যা নাই, এটা এখন দীর্ঘদিন থাকবে। বুঝতে পারছেন? এখন এটা তারা এই সংরক্ষণটা তারা করতে পারে, কিন্তু আপনার যখন এই মধুটাকে কেটে যখন আমরা আমাদের হাতে যখন নিয়ে আসি তখন কিন্তু তারা যেভাবে সংরক্ষণ করে আমরা আর ওইভাবে সংরক্ষণ করতে পারি না। এ না পারার কারণে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে 21% উপরে যদি ময়েশ্চার থাকে, কত পার্সেন্ট বলছি? 21%। 21% উপরে যদি ময়েশ্চার যদি থাকে তাহলে একটা ধীরে ধীরে দেখা যায় মধুতে ইস্ট ফর্ম করতে পারে। ইস্ট চিনেন সবাই? ইস্ট খাবারের মধ্যে যে ইস্ট আছে না, ওই ইস্টটাই কিন্তু ওই ইস্টটা ফর্ম করে। ওই ইস্টটা হচ্ছে মধুটাকে ফার্মেন্টেড করে ফেলে। ওই ফার্মেন্টেশনের কারণেই হচ্ছে মধুটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। যার কারণে কমার্শিয়াল মধুগুলা হচ্ছে আপনার 21% নিচে, অর্থাৎ 20 বা 20-এর নিচে হচ্ছে মধুকে ঘন করে তারপরে হচ্ছে বাজারজাত করে। এখন যদি 21%-এর উপরে যদি ময়েশ্চার যদি যায় তাহলে কি বললাম, ইস্ট ফর্ম করতে পারে। তাহলে কি এখন 21%-এর উপরে গেলে কি মধু কি খারাপ? আসলে তো ব্যাপারটা হচ্ছে ঘনত্বটা ডিপেন্ড করতে হচ্ছে প্রকৃতির উপরে। প্রকৃতির উপরে তো আমাদের তো কোনো হাত নাই। এখন 21%-এর উপরে ময়েশ্চার আছে তার অর্থ এই না যে মধুটা খারাপ। ওইটা কিন্তু মৌমাছি কিন্তু তাকে কিন্তু সার্টিফাই করে দিছে যে এই মধুটা কিন্তু ভালো। বুঝতে পারছেন? যেমন জলপাই ফুল আছে না, জলপাই ফুল, এখন জলপাই ফুল ফুটতেছে না চতুর্দিকে। জলপাইয়ের যে ফুল এটা কখন ফুটে? এখন ফুটতেছে, কিন্তু বর্ষাকাল না এখন। এই বর্ষাকালে কি বাতাসে প্রচুর পরিমাণে ময়েশ্চার থাকে না? এই বাতাসে অতিরিক্ত পরিমাণে ময়েশ্চার থাকার কারণে জলপাই ফুলকে মৌমাছি চাইলেও ঘন করতে পারবে না। জলপাই ফুলের ক্ষেত্রে দেখা যায় 28 থেকে 30%, 28 থেকে 30%, মানে আপনার অলিভ অয়েলের স্ট্যান্ডার্ড কত বলছিলাম, 27%। 28 থেকে 30%ও যদি ময়েশ্চার থাকে তখনও দেখা যায় মৌমাছি ওই মধুটাকে ক্যাপিং করে ফেলে। বুঝতে পারছেন? তার মানে অলিভ অয়েল থেকেও পাতলা অবস্থায় ওইটাকে ক্যাপিং করে ফেলতে পারে। তবে 28 থেকে 30%-এই যে সে ক্যাপিং করবে ব্যাপারটা কিন্তু এমন না। যেমন এখনকার যে বৃষ্টিটা হইতেছে, ঠিক আছে, এখন কখনো বৃষ্টি হচ্ছে কখনো আবার রোদ দিচ্ছে, ঠিক আছে, আবার কখনো একেবারে খরাও যাচ্ছে। এটা কারণে আবার কমতেও পারে, কিন্তু সাধারণত দেখা যায় আর কি, যেটা মানে সামগ্রিকভাবে একটা সাধারণ যে একটা স্ট্যান্ডার্ড যেটা আর কি 28 থেকে 30%-এ গেলে দেখা যায় তারা এটাকে ক্যাপিং করে ফেলে। ঠিক আছে? তো আপনার ক্যাপিং করা যে মধুটা এটা হতেছে একেবারে সুপার মধু, হচ্ছে এইটাই। এটা কথা এইখানেই শেষ, আর কোনো কথা নেই। ক্যাপিং করা মধুটা এটা মৌমাছি দিয়ে সার্টিফাইড, এটা সুপার মধু। এখন সার্টেন টাইমে এটাতে ইস্ট ফর্ম করতে পারে, তার অর্থ তো এই না যে আপনি আজকে রাখলেন কালকে এটাতে ইস্ট ফর্ম করে ফেলবে। তারপরেও তো মিনিমাম 6 মাস তো ভালো থাকবে নাকি? তা আপনার কি এতদিন পর্যন্ত মধু রাখার কোনো প্রয়োজন আছে? আপনার তো সিজন একটা সিলগালা থাকে যে পাত্রে রাখবে বাতাসটা পায়, ওইটা ভালো থাকবে। বাতাস যদি না পায় আপনার মধু নষ্ট করে। মধু নষ্ট কিসের মাধ্যমে হয়? মধু প্রথমত নষ্ট হইতেছে আপনি যে পাত্রে রাখছেন পাত্রের কারণে নষ্ট হয়। বুঝতে পারছেন? একমাত্র স্টেনলেস স্টিল এবং কাঁচ ছাড়া অন্য কোনো পাত্র হচ্ছে মধুর জন্য আসলে সুইটেবল না। এর বাইরে যদি আপনি রাখতে যদি চান তাহলে হইতেছে, যদি ধরেন আপনি দীর্ঘমেয়াদে রাখতে চান, স্টেনলেস স্টিল অথবা কাঁচ, এই দুইটা জিনিস আপনি ইউজ করবেন। তবে যদি আপনি স্বল্প মেয়াদে যেটা সংরক্ষণ করতেন তাহলে ফুড গ্রেডের যে প্লাস্টিকের বোতলগুলো আছে এগুলো আপনি চাইলে ব্যবহার করতে পারেন আপনার সেফটির জন্য। কারণ কাঁচ রাখবেন, কাঁচের মধ্যে রাখাটা তো অনেক সময় রিস্কিও তো হয়, তাই না? আপনি এক জায়গায় কুরিয়ার করবেন, কাঁচের কুরিয়ার নিবে না, হঠাৎ করে পরেও ভেঙে যাইতে পারে। ঠিক আছে? বিভিন্ন সমস্যার কারণে ফুড গ্রেডের প্লাস্টিকের বোতল, যেটা ফুড গ্রেডের যে প্লাস্টিক বোতল, এটা ফুড গ্রেড বলতে আসলে কি বোঝায়? এটা খাবারের সাথে সে হইতেছে ওইভাবে বিষক্রিয়া করে না, এই কারণেই সে ফুড গ্রেড। ঠিক আছে? ফুড গ্রেডের প্লাস্টিকের বোতলে রাখতে পারেন যদি আপনি স্বল্প মেয়াদে যদি এটা সংরক্ষণ করতে চান। এক নাম্বার হচ্ছে যে পাত্রে রাখলাম আমরা, এটার কারণে মধু নষ্ট হয়। 2 নাম্বার হচ্ছে বাতাসের মধ্যে যে ব্যাকটেরিয়া গুলো আছে, মধু কিন্তু একটা খুব মানে এটা বায়ুগ্রাহী, পানিগ্রাহী বলে আর কি, মানে এটা খুব বেশি হচ্ছে ময়েশ্চার টানে।
বুঝতে পারছেন? আপনি যদি একটা মধুকে যদি আপনি ওপেন যদি রেখে দেন, সে বাতাসের জলীয় বাষ্প, বাতাস থেকে জলীয় বাষ্প টানবে, টানতে টানতে সে নিজেই পাতলা হয়ে যাবে। বুঝতে পারছেন? আর সে যখন পাতলা যখন হবে, তখন বাতাসের মধ্যে যে এজেন্ট যেগুলো আছে, এগুলোর সাথে বাতাসের ব্যাকটেরিয়া আছে, এগুলোর সাথে বিক্রিয়া করে করে মধু উপরে দেখবেন যদি কেউ ওপেন যদি রাখেন, একটা মানে দুধে যেমন স্বর পড়বে, একটা স্বরের মতন পড়বে। আস্তে আস্তে এই মধুটা হচ্ছে মানে ওই যে ইস্ট ফর্ম করবে, ইস্ট ফর্ম করে এটা আস্তে আস্তে ফার্মেন্টেশনে চলে যাবে। বুঝতে পারছেন? এই কারণ হচ্ছে মধুকে হইতেছে 1 নাম্বার বিষয় হইতেছে আপনি পাত্র ঠিক রাখতে হবে, আর হচ্ছে মধুকে আপনি এয়ার টাইট করে রাখতে হবে। মধুকে আপনি অন এয়ারে আপনি রাখতে পারবেন না। আর ক্যাপিং করা যে মধুটা, যে ফয়সাল যেটা বললো ক্যাপিং করা মধু, ক্যাপিং করা মধুকে যদি আপনি এয়ার টাইট করে যদি রাখেন, তাহলে ওইটাও ভালো থাকবে। বুঝতে পারছেন? ক্যাপিং করা মধুটা, কারণ এটা তো মৌমাছি নিজেই কিন্তু ওই যে ক্যাপিং যেটা, সেটা কি ওইটাকে সিল করে দিছে না? সিল করে দেওয়ার পরে এরপরে বাকি যে যে জিনিসটা থাকে, চাকটাকে যদি আপনি যে এয়ারটাইট করে রাখেন, তাহলে ওই মধুটা ইনশাআল্লাহ ভালো থাকবে। বুঝতে পারছেন? তো আপনার এখন বিষয়টা হচ্ছে যে আপনি যখন এই মধুটা, আপনি তো একটা মধু আপনি কিনছেন বা পাইছেন বা নিজে প্রডিউস করছেন, যাই হোক, আপনি তো এটা 5 বছর রেখে তো খাওয়ার তো কোনো প্রয়োজন নাই, না আছে? কোনো প্রয়োজন আছে? আমাদের সিজনে কি আমরা মধু কি আমরা পাচ্ছি না? এখন আমাদের জন্য যে জিনিসটা চ্যালেঞ্জ, সেটা হচ্ছে আমাদের মধুর যারা ভোক্তা, তারা হচ্ছে এখনো পর্যন্ত মধুকে আসলে ওইভাবে চিনতেছে না। ঠিক আছে? আপনার বাইরে থেকে যে ইম্পোর্টেড যে মধুগুলো আসতেছে, হ্যাঁ, এটা কি বাইরে থেকে কি মানে এটা সিলড হয়ে আসতেছে, আমরা কি এটা জানি? আমরা কিন্তু এই জিনিসটা কিন্তু নিশ্চিত না। হয়তো মধুটা বাইরে থেকে আসতেছে, কিন্তু প্যাকেজিং হইতেছে আমাদের দেশেই। এটাকে প্রসেস করতেছে। এখন প্রসেসিং এর যে বিষয়টা, প্রসেসিং আসলে কি? প্রসেসিং এর বিষয়টা হচ্ছে মধুকে প্রথমে হচ্ছে একটা হিটিং চেম্বার আছে, এটা পানির একটা অনেক বড় একটা হাউস, এটার মধ্যে মধুর কন্টেইনার গুলাকে রেখে এটাকে প্রথমে হিট দেওয়া হয়। ঠিক আছে? সাধারণত 50 থেকে 55 ডিগ্রি সেলসিয়াস